মেহরবানি হবে আপনার। উনি অতিরিক্ত কোনো কথা না বলে সালাম দিয়ে ফোন রেখে দেন। সালার ফোন হাতে নিয়ে বসে রয়। ডক্টর সিফতে আলী এই ভঙ্গিমা তার কাছে নতুন, কিন্তু অপ্রত্যাশিত নয়। অপ্রত্যাশিত ছিল সেই বাক্যটি যেটি তিনি শেষে বলেছেন। বিষয় শেষ করার উপলক্ষ পর্যন্ত কিভাবে চলে গেল তার কাছে এটি নিছক একটি ঝগড়া। এই প্রথম সালারের পেটে মোচড় পড়ে। সন্ধ্যায় সালার ওনার বাসায় এলো, কিন্তু সবসময়ের মতো উনি তাকে দরজায় এসে অভ্যর্থনা জানালেন না, আর না তার সাথে মুসাফা করলেন, এমনকি তার জন্য উঠে দাঁড়ালেনও না। সালার পরিচারকের সাথে ভেতরে এলো। ডক্টর সিফতে আলী লাউঞ্জে বসে কোনো বই পড়ছিলেন। সে আসতেই বই বন্ধ করে একপাশে রেখে দেন। সালার সালাম দিয়ে সামনের সোফায় বসে পড়ে। আমি তোমার সাথে খুব লম্বা চওড়া কথা বলবো না সালার। সালার মাথা তুলে ওনার দিকে তাকালো। এই প্রথম সে ওনার মুখে আপনির পরিবর্তে তুমি সম্বোধনে কথা বলতে শুনল, আর সেটাও তাকে বলছেন। অন্যথায় তিনি পরিচারকদের আপনি বলে সম্বোধন করেন। ইমামাকে তোমার সাথে কেন বিয়ে দিলাম এ নিয়ে গত 4 দিন ধরে আমি লজ্জিত। এর যোগ্য নও তুমি। ভালোবাসার দাবি করা এক বিষয়, কিন্তু কোনো নারীকে নিজের ঘরে সম্মানের সাথে রাখা একদম ভিন্ন আরেকটি বিষয়। তুমি শুধু প্রথম কাজটি করতে পারো। লাউঞ্জ সংলগ্ন কক্ষ থেকে ইমামা তাদের দুজনের কথাই চুপচাপ শুনছে। নিজের স্ত্রীকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া পুরুষকে আমি পুরুষ তো দূরের কথা, মানুষ হিসেবেও গণ্য করি না। সে তোমার স্ত্রী। এ কথার মান যদি রাখতে না পারো, তাহলে অন্তত এ কথার মান তো রাখতে পারতে যে সে আমার মেয়ে। আমার মেয়েকে তুমি এভাবে মাঝরাতে খালি হাতে ঘর থেকে বের করে দিয়েছ। আমি তাকে ঘর থেকে বের করিনি, সে নিজেই। সালার কিছু বলার চেষ্টা করছিল। ডক্টর সাহেব তার কথা থামিয়ে দিলেন। তুমি গাড়ি ঠিক করে দিয়েছিলে। ভেতরে বসে ইমামা কাঁপতে শুরু করেছে। সে কখনো ডক্টর সিফতে আলীকে এত উচ্চস্বরে কথা বলতে শোনেননি। তোমার সাহস কিভাবে হলো? তুমি তার চরিত্র নিয়ে কথা বলো। সালার চোখ তুলে ওনাকে দেখে। ওনার চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে। আপনি কি তাকে জিজ্ঞেস করেছেন এ কথা আমি তাকে কেন বলেছি? ভেতরে বসা ইমার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। কেবল এই বাক্যটি, এই বিষয়টি রয়ে গেছে, যেটা সে কারো কাছে বলেনি। আমি তাকে কিছুই জিজ্ঞেস করব না। আমি তোমার চরিত্র সম্পর্কে জানি না, কিন্তু সে 9 বছর ধরে আমার সাথে আছে। সে এমন কোনো কাজ করতে পারে না যার ফলে তুমি তার চরিত্রের ওপর আঙুল তুলবে। ইমামা নিশ্চিন্ত যে সালার এখন জালালের নাম বলবে, এখনই বলবে। তার শরীর ক্রমশই ঠান্ডা হতে লাগলো। 1, 2, 3, 4, 5। তার হৃৎপিণ্ড সেকেন্ডের চেয়েও বেশি দ্রুত স্পন্দিত হতে লাগলো। সালারের একটি বাক্যই ডক্টর সাহেবের চোখে তাকে সারা জীবনের জন্য হীন করে দিতে সক্ষম, কিন্তু উপাসে নীরবতা বিরাজ করছে। তারপর ইমামা সালারের গলা শুনল। এক মুহূর্তের জন্য তার মনে হলো তার হৃদস্পন্দন থেমে যাবে। আই এম সরি। ইমামার বিশ্বাস হচ্ছে না এটি সেই বাক্য নয় যা শোনার প্রত্যাশা করছিল সে। সালারের ক্ষমা প্রার্থনা তাকে প্রচণ্ড ধাক্কা দিল। এতে ডক্টর সাহেব আরও রেগে যান। একটা কথা তুমি মনে রেখো, জীবনে তুমি যা কিছু পাবে এই নারীর তাকদীরের ফলেই পাবে। এ যদি তোমার জীবন থেকে বেরিয়ে যায়, তাহলে অপদস্থতা ছাড়া আর কিছুই তোমার ভাগ্যে জুটবে না। শূন্য হাতে থাকবে সারা জীবন। তোমার সৌভাগ্য যে আল্লাহ তোমাকে ইমামার দায়িত্ব দিয়েছে। তুমি দায়িত্বশীল হয়েই থাকো। কখনো রিজিকদাতা হওয়ার চেষ্টা করো না। তুমি তার রিজিকদাতা নও, আর নয়তো আল্লাহ তাআলা তাকে তোমার চেয়ে উত্তম দায়িত্বশীল দান করবেন, তোমার চেয়ে অধিক দয়ালু, তোমার চেয়ে অধিক যত্নশীল। এই মুহূর্তে সালার হৃদয়ে রক্তক্ষরণ, মুখে হাসির জ্বলন্ত প্রমাণ।
ডক্টর সিপ্তি আলী কখনো এভাবে কথা বলেননি, কখনোই না। সে যেন লজ্জায় ডুবে যাচ্ছে। ভেতরে বসে ইমামাও অনুতাপের এমনই এক সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। তাকে ঘরে রাখতে চাইলে সম্মানের সাথে রাখো, আর নয়তো তাকে এখনই এই মুহূর্তেই ছেড়ে দাও। তোমার চেয়ে কয়েক গুণ ভালো মানুষের সাথে আমি তাকে বিয়ে দেব, যে তাকে তোমার চেয়ে ভালোভাবে ঘরের সম্মান করে রাখবে। আমি আপনার প্রতি এবং তার প্রতি খুবই লজ্জিত। আপনি তাকে ডাকুন। তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার পরাজয় স্বীকার করতে বেশিক্ষণ লাগলো না। ভেতরে ইমো যেন জমিনে নুয়ে পড়ছে। এটি সর্বশেষ জিনিস যার প্রত্যাশা সে সালারের কাছে করছিল। কুলসুম আন্টি তাকে ডেকে আনতে গেলেন। তার ইচ্ছা করল কোথাও পালিয়ে যেতে। জীবনে নিজের স্বামীর মাথানত দৃশ্য দেখার চেয়ে বড় লজ্জার সম্মুখীন সে কখনো হয়নি। কি গভীর সেসব তিরস্কার! লাউঞ্জে বসে বসে নিজেকে নিজেই করা সেসব মালামত। সবকিছু তার ভুলের জন্যই হয়েছে। যা হয়েছে সেজন্য আমি খুবই দুঃখিত। এমনটা হওয়া উচিত হয়নি। যা করেছি ভুল করেছি। এমনটা করা ঠিক হয়নি আমার। ইমামা সামনে গিয়ে বসতেই সালার মাথা ও দৃষ্টি নত করে বলে। ইমামার যন্ত্রণা আরও বৃদ্ধি পায়। আজ সালারের সাথে বাড়াবাড়ি হয়ে গিয়েছে, আর এজন্য সে নিজেই নিজেকে দায়ী করছে। বেটা, এখন আপনি যেতে চাইলে চলে যান, আর না যেতে চাইলে। ডক্টর সাহেব ইমাকে বলছিলেন, না, আমি যেতে চাই। মা তার চোখ কচলাতে কচলাতে বলে, ঠিক আছে, তাহলে আপনার জিনিস গুছিয়ে নিন। ডক্টর সাহেব তাকে বলেন। ইমামা উঠে রুমে চলে এলো। 2 দিন আগে কুলসুম আন্টি তাকে কিছু কাপড় এবং প্রয়োজনীয় জিনিস এনে দিয়েছিলেন। ইমামা সেগুলো একটি ব্যাগে ভরে নিল। ইমামা ভেতরে যেতেই ডক্টর সাহেব উঠে স্টাডি রুমে চলে গেলেন, আর সালার ওখানে ওভাবেই মাথা নত করে বসে রইল। বাবা, খাবার সাজাবো? কুলসুম আন্টি যেন পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। না, আমি খাবার খেয়ে এসেছি। সালার এখনও দৃষ্টি তোলেনি। দৃষ্টি তোলার যোগ্যতা তার হারিয়ে গেছে। পরিচারক কমল পানীয়ের একটি গ্লাস দিয়ে গেল। সালার চুপচাপ গ্লাস উঠিয়ে কয়েক ঢোক পান করে নিল। ইমামা জিনিসপত্র গুছিয়ে 5 মিনিটের ভেতর বাইরে চলে আসে। সালার উঠে দাঁড়িয়ে চুপচাপ তার হাত থেকে ব্যাগ নিয়ে নেয়। ডক্টর সাহেবও ততক্ষণে স্টাডি রুম থেকে বেরিয়ে এসেছেন। তিনি তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন, কিন্তু সবসময়ের মতো তিনি সালারকে বগলদাবা করলেন না। গাড়িতে করে মূল সড়কে আসা পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হলো না। অবশেষে সালার বলে, আমি তোমার প্রতি খুবই লজ্জিত। আই মিসবিহেভ উইথ ইউ। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। মা পুনরায় তার কাছে ক্ষমা প্রার্থনার প্রত্যাশা করেনি। সালার, আমি তোমার কাছে খুবই লজ্জিত। আমি জানতাম না আব্বু এতটা রেগে যাবে। তিনি তোমার সাথে। সালার তার কথা থামিয়ে দিল। না, ঠিক করেছেন তিনি। যা বলেছেন ভুল তো কিছু বলেননি, কিন্তু আমি তোমার চরিত্র নিয়ে কিছু বলিনি। তার মানে তুমি আমাকে এসব বলবে, আর আমি এটা মনে করব না যে তুমি আমার চরিত্রের উপর আঙুল তুলছ। সালার চুপ করে রয়। ঘটনাক্রমে সেদিন তার সাথে পার্কিংয়ে দেখা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ চুপ থেকে ইমামা বলতে শুরু করে। সালার এবার তাকে বাধা দিল না। কয়েক মাস আগেই সে দ্বিতীয় বিয়ে করেছে। লাঞ্চের জন্য সে পিড়েপিড়ি করছিল। আমার মনেও আসেনি যে তোমার খারাপ লাগতে পারে। তাছাড়া আমি লাঞ্চও করিনি। রেস্টুরেন্টে কিছুক্ষণ বসতেই ওই লোক আর তার স্ত্রী চলে এসেছিল। আমার দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি বাসায় চলে আসি। ব্যাস, এতটুকুই। আমার ভুল শুধু এটাই যে তার সাথে দেখা হয়ে গিয়েছিল, তা আমি তোমাকে বলিনি। আর আমার ভুল ছিল, আমি তোমার কথা শুনিনি। শোনা উচিত ছিল। আই ওভার রিয়াক্টেড। সালার এখন মৃদুস্বরে স্বীকারোক্তি দিচ্ছিল। নিজেকে অপমানিত করতে চাচ্ছিলাম, তাই শুনিনি। সে বিড়বিড় করে বলে,
ইমামা তাকে বলতে চাচ্ছিল ওই মুহূর্তে তার প্রতি কতটা কৃতজ্ঞ চিত্র হচ্ছিল, কিন্তু সে বলতে পারে না। সালারের এক মুহূর্তের নীরবতা তার সম্মান রক্ষা করেছিল। সেই সাথে সালারের বিগত দিনগুলোর ব্যবহারের কাফারা আদায় করে দিয়েছিল। ওই মুহূর্তে ইমামা এই মানুষটির প্রতি কৃতজ্ঞতা বোধ ব্যতীত আর কিছুই অনুভব করেনি। লজ্জাবোধ ও কৃতজ্ঞতা বোধ ছাড়া তার আর কিছু করারও ছিল না। গাড়িতে ক্ষণিকের নীরবতা নেমে এলো। আমি জানতাম না কোনো মানুষের সঙ্গে দেখা করায় তোমার এতটা খারাপ লাগবে, অন্যথায় আমি তো কখনো। কিছুক্ষণ পর ইমামা বলে। সালার তার কথা থামিয়ে দিল। ওটা কোনো মানুষ নয় ইমামা, সে এখন আমার কাছে কোনো মানুষ নয়। সালার ঘাড় ফিরিয়ে তাকে দেখে। ইমামা নাক ঘষে আবারও চোখ মোছার চেষ্টা করে। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে। সে ইমামার কপালে হাত রেখে তাপমাত্রা দেখার চেষ্টা করে। জ্বর? একটু। ডাক্তারের কাছে নিয়ে যাই? না, ওষুধ খাচ্ছি, ব্যাগেও আছে। সালার চুপ হয়ে যায়। তারা এমন নীরবতায় কখনো পথ চলেনি। এই একটি ঘটনা গত কয়েক মাস ধরে তাদের মধ্যকার বিশ্বাসের পথে কিছু ফাটল সৃষ্টি করে দিয়েছিল। সে এত রেগে গিয়েছিল কেন? আর এমন রাগ সে নিজেও তা বুঝতে পারছে না। সে তো খিটখিটে স্বভাবের নয়। অন্তত বিগত 10 বছরে এমন দীর্ঘ রাগের পরিস্থিতি খুব কমই এসেছে, যেমনটা ইমামার সাথে এখন হয়েছে। জালালের প্রতি সে ঈর্ষান্বিত নয়, তবে তার ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভোগে। জালাল ইমামের ব্যাপারে কতটা উদাসীন তা সে 10 বছর আগেই দেখেছিল। তার জীবন পর্যায়ে জালালের এমন প্রত্যাবর্তন সালারের কাছে একজন পুরুষ হিসেবে অসম্মানের। আপা, আপনি কোথায় ছিলেন? পরদিন সকালে পরিচারিকার বেলের শব্দে তার ঘুম ভাঙে। দরজা খুলতেই পরিচারিকা তাকে জিজ্ঞেস করে, কয়েকদিন আগেই আমি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সে ভুলভাল বোঝানোর মতো করে বলে, আপনার শরীর ঠিক আছে? পরিচারিকা তার দিকে গভীরভাবে লক্ষ্য করে বলে, হ্যাঁ, না, বেশ একটু জ্বর, আর কিছু না। ইমামা মৃদু হাসার চেষ্টা করে। কোনো সুখবর তো নাই আবার আপা? বেডরুমের দিকে যেতে যেতে পরিচারিকার কথায় সে থমকালো, তারপর প্রচণ্ড লজ্জা অনুভব করে। এমন কিছু না, তুমি পরিষ্কার করো। ইমামা রান্নাঘরে নিজের জন্য নাস্তা তৈরি করছিল। এমন সময় কলের শব্দে পেরিয়ে এলো। সালারি সাধারণত এই সময়ে কল করে। এতদিন বিরতির পর ফোনের শব্দ তার কাছে অদ্ভুত লাগলো। তোমার শরীর কেমন? সালার জিজ্ঞেস করে। আমি ঠিক আছি, ইমামা বলছিল। নাস্তা করে গিয়েছিলে অফিসে? রান্নাঘরে সে কোনো ব্যবহৃত প্লেট দেখতে পেল না। না, দেরি হয়ে গিয়েছিল, নাস্তা করার সময় পাইনি। আমাকে জাগিয়ে দিতে, আমিই বানিয়ে দিতাম। না, আমার ক্ষুধাও ছিল না। স্বাভাবিক কথাবার্তার পর তাদের সামনে যেন খাত চলে এলো, যে খাত থেকে তারা দুজনেই বাঁচতে চাচ্ছে, কিন্তু বাঁচতে পারছে না। একে অপরের বলার জন্য তারা কেউই কোনো শব্দ খুঁজে পেল না। আর সে নিজে কোনো কথা না খুঁজে পেয়েই ইম্মাকে জিজ্ঞেস করে, কিছু না। ইম্মা এতটা শব্দশূন্য। রাতে কোথাও খেতে চলি? সালার বলে। আচ্ছা। কথোপকথন পুনরায় আগের জায়গায় ফিরে এলো। সালার খোদা হাফেজ বলে কল কেটে দিল। ইম্মা অনেকক্ষণ রিসিভারে কান চেপে বসে রয়। 1 সপ্তাহ আগের কথোপকথন আর আজকের কথোপকথনের মধ্যে বিস্তর ফারাক। ফাটল জোড়া লাগানো অনেক কঠিন, জোড়া লাগালেও দাগ মুছে না। ইম্মা এখন এটি অনুভব করছে। এই 1 সপ্তাহে জীবনে সে যা কিছু শিখেছে তা বিয়ের এত মাসে শিখতে পারেনি। মানুষ কখনো কাউকে নিঃশর্ত ভালোবাসতে পারে না, বিশেষ করে তখন যখন কোনো ভালোবাসা বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সালারের ভালোবাসাও এমনই।